প্রথম ক্লাসে হচ্ছে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস পার্ট 1 কম্পিটিটর অ্যানালাইসিস পার্ট 1 এ জেনারেল অ্যানালাইটিক্সটা দেখছিলাম। জেনারেল অ্যানালাইটিক্সে কিওয়ার্ড, কম্পিটিটর ইউআরএল, রুট ডোমেইন, ই-কমার্স, পেজ ইউআরএল, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, অ্যালেক্সা র্যাঙ্ক, নাম্বার অফ সাইট ইন্ডেক্স, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, কিওয়ার্ড প্রমিনেন্সি, কিওয়ার্ড প্রক্সিমিটি, সোশ্যাল সিগন্যাল, এইগুলো সবগুলোই আমরা কমপ্লিট করে ফেলছি এবং আশা করি এইটা নিয়ে আমাদের আর কারো কোনো কোশ্চেন নাই। তো আজকের ক্লাসের টপিকসে আমরা চলে যাব জেনারেল অ্যানালাইটিক্সের পরে অন পেজ অ্যানালাইসিস। তো আমরা জানি অন পেজ মানে হচ্ছে একটা ওয়েবসাইটের অভ্যন্তরীণ বা ভিতরগত কিছু প্রবলেমগুলোকে আমরা খুঁজে বের করব বা অ্যানালাইসিস করব। তো আমরা অন পেজ অ্যানালাইসিসে দেখি কি কি পার্ট থাকবে। প্রথমেই থাকবে আমাদের সাইট, এরপর হচ্ছে সাইট ইউআরএল, ক্যানোনিক্যাল, সাইট ক্যারেক্টার, মেটা ডেসক্রিপশন, হেডিং, ইমেজ, HTML রেশিও, মোবাইল অ্যাক্সিলারেটেড পেজ, সাইট ম্যাপ, রোবট টেক্সট, গুগল অ্যানালাইসিস। এই রিপোর্টগুলো আমরা বের করার চেষ্টা করব, একে একে এগুলো নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো আমরা যদি আসি যে প্রথমে সাইট ইউআরএল, তো আমরা সাইট ইউআরএলে কি নিয়ে কাজ করব? আমরা জেনারেল অ্যানালাইটিক্সে যে ওয়েবসাইটগুলো বের করছিলাম সেই সাইটগুলোই তো আমরা অন পেজের জন্য কাজ করব, তাই না? অন পেজের জন্য কাজ করব, সেই সাইটটা দিয়েই অফ পেজের জন্য আমরা অ্যানালাইসিস করব। তো আপনাদের ধরেন সাইট বের করাই আছে, আমি এই যে আপনারা যেই সাইটগুলো নিয়ে কাজ করছেন আপনাদের থেকে যদি একটা ফাইল নেই, আমি সেই ফাইল থেকে আমি চাচ্ছি যে আমি অন পেজ অ্যানালাইসিস করব। আমি এই যে আপনাদের অ্যাসাইনমেন্ট দেয়া সেখান থেকেই একটা সাইট নেই যে কোনো, কারণ আপনারা যেহেতু জেনারেল অ্যানালাইটিক্স করছেন আশা করি সবারই আপনাদের কালেক্ট করা আছে, ওয়েবসাইটগুলো আছে না, সবারই থাকবে। তো আমরা এখান থেকে একটা সাইট ধরে নিলাম, এই সাইটের জন্য আমরা কি করব? অন পেজ অ্যানালাইসিস করব। তো ফার্স্ট অফ অল আপনি সাইটটাকে ব্রাউজারে ভিজিট করেন। ব্রাউজারে ভিজিট করার পরে এটা আসলে আমরা এক ক্লিকেই এটা আমাদের পসিবল হবে অন পেজ অ্যানালাইসিস করা, এক ক্লিক, বেশি ক্লিক করতে হবে না। তো আমরা এই যে অন পেজের জন্য যখন এই যে হোম পেজটা বা ইউআরএলটাকে ভিজিট করে ফেললাম, ভিজিট করার পরে আপনি এসইও কোয়াক যে ব্রাউজার এক্সটেনশন আছে এসইও কোয়াক অন করে নেবেন। আর ইনস্টল আশা করি সবারই আছে, কারণ আমরা এর আগের ক্লাসে ইনস্টল করে ফেলছি। এসইও কোয়াক ইনস্টল করার পরে আপনি সাইটটা যখন ভিজিট করবেন, সাইটটা ভিজিট করার পরে এসইও কোয়াকে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে ডায়াগনিক্স ক্লিক দিবেন। ডায়াগনিক্সে ক্লিক দিলে দেখেন এসইও অডিটের অপশনগুলো সব চলে আসছে। আমাদের যা যা প্রয়োজন ছিল, ইউআরএল, ক্যানোনিক্যাল, টাইটেল, মেটা ডেসক্রিপশন, সব ইনফরমেশন এখানে আছে না, আমাদের সবই আছে। তো আমরা শুধুমাত্র এখানে সিগন্যাল ফলো করব। আমি এখানে আপনাদেরকে 3টা সিগন্যাল দিছিলাম, সিগন্যালগুলো দেখেন এখান থেকে দেওয়া আছে। গ্রিন সিগন্যাল ফর গুড, ব্লু সিগন্যাল ফর মিডিয়াম, আর রেড সিগন্যাল ফর রেড। কারণ রেড মানে হচ্ছে লাল বাতি, আর লাল বাতি হইলে খারাপ সিগন্যাল, সেটা আমরা সবাই জানি। তো আমরা সিগন্যালটা এখানেই পেয়ে যাব যে এসইও কোয়াকে দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে ব্লু, গ্রিনটা তার মানে গুড। এখানে একটা মাইকের মতো আইকন দেখতেছি, এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে আমাদের মিডিয়াম। আর রেড হইলে দেখেন টি ডট আইকনের মতো আসবে, এখানে রেড, এই যে এরকম ইরোর আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাড। এখানে আপনাকে লেখা দেখাতো, আমরা যদি এই শীট থেকে নেই হয়তো এটাতে ব্যাড নাই, তবে অন্য অন্য সাইটে গেলে অবশ্যই খুঁজে পাবো আমরা যে এখানে প্রবলেমগুলো থাকবে। আমরা একটু দেখি, আরেকটা সাইট ওপেন করে নেই। তাহলে সাইটটা ভিজিট করার পরে আমরা ডিরেক্টলি কি করব? এখান থেকে এসইও কোয়াক থেকে ডায়াগনিক্সে ক্লিক দিব। ডায়াগনিক্সে ক্লিক দিলে আমরা দেখি যদি থাকে, আর না থাকলে তো পসিবল না, সার্চ করতেছে। এখানেই সিগন্যালগুলো দিবেন না, আসলে আমরা ব্যাড না পাইলে তো আমরা খুঁজে খুঁজে ব্যাড বের করতে পারবো না। আমরা যদি এই সাইটটা একটু হোম পেজে যাই, দেখি হোম পেজে কিছু অপশন আছে কিনা। আচ্ছা, জিরো, এখানে প্রবলেমগুলো খুঁজে পাই নাই। তো আমরা এখান থেকে আমাদের শিটটাকে ফিল আপ করবো। প্রথমেই হচ্ছে যে আমাদের সাইট ইউআরএল তো আমরা খুঁজে বের করতে পারবো। অল ইন টাইটেল লিখে আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করলে ইউআরএল পাবেন। আর ইউআরএল বারবার খোঁজার দরকার নেই, এই জেনারেল অ্যানালাইটিক্সের সময় যে সাইটগুলো আমরা বের করছি সেটাই কপি করে আপনি এখানে বসাই দিবেন, সাইট আর বের করার দরকার নেই, ওই একই সাইট।
এরপরে আমার প্রয়োজন হচ্ছে ইউআরএল ক্যারেক্টার। তো ইউআরএল ক্যারেক্টার এখানে এসে আপনি দেখবেন যে ইউআরএল ক্যারেক্টার এখানে হয়তো বা 15টা ক্যারেক্টার আছে, গুড দেখাচ্ছে, আপনি গুড হইলে এখান থেকে গুড লিখে দেন। ঠিক আছে, আপনাকে শুধু কাজ হবে এই ফরম্যাটে গুড, ব্যাড আর হচ্ছে যে মিডিয়াম লেখার জন্য, আর কিছুই করতে হবে না। আমরা ফরম্যাট করেই দিছি, অথবা আপনি এখান থেকে সিগন্যাল দিতে পারেন যে যেহেতু আমরা ব্লু সিগন্যাল দিছি তাহলে এখান থেকে আপনি এই যে গ্রিন কালারটা দেন গুড। এরপর হচ্ছে আমার ফোকাস করতে হবে ক্যানোনিক্যাল। ইউআরএল ক্যারেক্টার বলতে বোঝাচ্ছে যে আমার যে ওয়েবসাইটের ইউআরএল আছে এটা কত ক্যারেক্টার, কত সংখ্যার ওয়েবসাইটের, এই জন্য গুড দেখাচ্ছে। আর এখান থেকে আছে আমাদের ক্যানোনিক্যালও গুড। আমরা এখান থেকে ক্যানোনিক্যালের ঘরে ক্যানোনিক্যালটাও দিয়ে দেব গুড। গুডটা আমরা কি সিগন্যাল করতেছি, গ্রিন। তো গ্রিন দিচ্ছি, বাট এখন আমাদের কথা হইতে পারে যে আসলে ক্যানোনিক্যাল কি জিনিস। আমরা তো শুধুমাত্র এখানে সিগন্যাল পেলাম আর লিখে রাখতেছি, বাট আসলে টাইটেল কি, ডেসক্রিপশন কি, ক্যানোনিক্যাল কি, এই জিনিসগুলো যদি আমরা না বুঝি, শুধু সিগন্যাল বুঝে তো লাভ হবে না, আমাদের কিছু ডিসকাস করতে হবে বা জানতে হবে জিনিসগুলো। তো আমি একটু ডিসকাস করতেছি এই জন্য যাতে আপনাদের বোঝার সুবিধার্থে। ক্যানোনিক্যাল, আমরা ক্যানোনিক্যাল এখান থেকে ফরম্যাটটা পেলাম গুড, আমরা গুড লিখে রাখলাম। তো ক্যানোনিক্যালে যদি আসি আমি একটু দেখাই যে আমরা যদি একটা ওয়েবসাইট নেই বা আমরা এখান থেকে দেখি যে ফেসবুক ভিজিট করছি না, ফেসবুক, আমি ফেসবুক দিয়ে বোঝাচ্ছি কারণ ফেসবুক তো একটা ওয়েবসাইট, ফেসবুক একটা ওয়েবসাইট না, ফেসবুক একটা ওয়েবসাইট। তো আমি যদি একটা ওয়ার্ড ফাইল নেই আপনাদেরকে একটু দেখাই, একটা ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে https://facebook.com। আমরা যখন facebook.com সার্চ করি তখন আমরা তো এইভাবে সার্চ করি, তাই না? আবার আমরা এইভাবে সার্চ করি যে www.facebook.com, এভাবে সার্চ করি না? আবার আমরা এইভাবে সার্চ করি যে শুধু facebook.com, এভাবে সার্চ করি। তারপরে আবার অনেকেই লিখি কি যে fb.com, করি না? এটাও লিখি। আবার অনেক সময় দেখবেন যে http://facebook.com, আবার হয়তো আমরা ইউজ করি যে zero.facebook.com, আবার দেখবেন web.facebook.com, আবার আছে দেখবেন m.facebook.com মোবাইল থেকে। এই যে আমরা এখানে সাইট কয়টা, 7টা কিভাবে হইল? সাইট একটা facebook.com। এখানে আমরা কেউ সার্চ করতেছি https://www.facebook.com, আমাকে নিয়ে যাচ্ছে facebook.com এ। আবার আমরা কেউ লিখে সার্চ করতেছি www.facebook.com, ফেসবুকেই নিয়ে যাচ্ছে। আবার আমরা ইউজ করতেছি অনলি facebook.com, facebook.com-এই ভিজিট করতেছি। আবার যারা কিনা নন www বা http হচ্ছে যে আপনার এটা সিকিউর, মানে SSL সার্টিফিকেট থাকে। আমরা সাইটটাতে গেলে দেখবেন এই যে তালার মতো একটা চিহ্ন আছে, দিস সাইট ইজ সিকিউর, কানেকশন সিকিউর দেখায়। এই যেগুলোতে SSL সার্টিফিকেট থাকে তাদের HTTPS হয়, আর যাদের SSL সার্টিফিকেট নাই তাদের শুধু HTTP। দেখবেন সাইট ইজ নট সিকিউর লেখা থাকে, এখানে লাল কালারের একটা আইকন থাকে। তো এখান থেকে আমাদের সাধারণত এই www ফরম্যাটে হইতে পারে, নন www হইতে পারে। আবার যারা নেট ফ্রি ছাড়া চালায়, ফ্রি নেট চালায়। এরপরে হচ্ছে যে আমাদের www মানে ওয়েব থেকে, যারা আমরা ব্রাউজার থেকে চালাচ্ছি তাদেরটা web.facebook আসে। তো আমরা যখন এইভাবে এক একজন এক একভাবে সার্চ করতেছি, গুগল তো আসলে মানুষ না। গুগল কি মানুষ? গুগল হচ্ছে একটা রোবট বা সফটওয়্যার। আর গুগলের যে রোবটগুলো আছে তখন আপনার এইগুলো সার্চ টার্মগুলো চেক করে। তো গুগলের রোবট তখন মনে করে বা গুগল মনে করে এইটা 7টা ভিন্ন ভিন্ন সাইট। https://facebook.com এক ধরনের সাইট,
শুধু www.facebook.com আরেক সাইট, অথবা fb.com আরেক সাইট, হয়তোবা আপনার web.facebook আলাদা সাইট, মানে ভিন্ন ভিন্ন সাইট। অর্থাৎ এক একটা সাইট আরেক সাইট থেকে কন্টেন্টকে কপি করছে। গুগল কোন সাইটটাকে র্যাঙ্ক দিবে, মনে করে এক একটা সাইট আরেক সাইট থেকে ডুপ্লিকেট। এই জন্যই ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করতে হয়। ক্যানোনিক্যাল ট্যাগে যদি আমরা বলে দেই আমার সাইটটা হচ্ছে www বা https www এরপর হচ্ছে facebook.com, একটা ট্যাগে যদি এটা আমরা আমাদের ড্যাশবোর্ডে বসায় দিই, তখন সে যেভাবে সার্চ করুক না কেন, সে যদি facebook লিখেও সার্চ করে, fb.com লিখেও সার্চ করে, গুগল অটোমেটিকলি ধরে নেয় যে এই সাইটটা মেইন পাওয়ার, মানে মূল সাইট হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগে যেটা ইউজ করছিলাম। আর বাকিগুলো এগুলো হচ্ছে সার্চ টার্ম দিয়ে তারা সার্চ করতেছে, ডুপ্লিকেট না। হ্যাঁ, ক্যানোনিক্যাল ট্যাগ যেটা ইউজ করছে সেটা হবে আমাদের মেইন পাওয়ার বা মেইন সাইটকে কাউন্ট করে গুগল, তখন এগুলোকে ডুপ্লিকেট করে না। কারণ আমরা জানি যে একটা ওয়েবসাইটের কন্টেন্ট ইজ কিং। তাহলে একটা সাইট থেকে আরেকটা সাইটের কন্টেন্ট যদি ডুপ্লিকেট গুগল মনে করে, তাহলে তো আপনি এটা ব্যাড ইমপ্রেশনে পড়ে যাবে। এই জন্য ক্যানোনিক্যাল ট্যাগ একটা খুবই গুরুত্বপূর্ণ এসইওর পার্টে একটা। তো আমরা হয়তো বা ক্যানোনিক্যাল ট্যাগ এখান থেকে দেখলাম যে ক্যানোনিক্যাল এখান থেকে ওকে আছে, বাট এটা ক্যানোনিক্যালটা আমরা চেক করতে পারি যে এখান থেকে ধরেন এখান থেকে তো আমাদের গ্রিন সিগন্যাল আসছে বুঝলাম। তারপরেও আপনি যে কোনো ওয়েবসাইটে ক্যানোনিক্যাল ম্যানুয়াল যদি চেক করতে চান, এই যে যেমন এই সাইটটা আছে না, এটারই তো আমরা দেখলাম ওকে। আপনি সাইটে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ভিউ পেজ সোর্সে ক্লিক দিতে পারেন, অথবা শর্টকাটে কন্ট্রোল ইউ চাপতে পারেন। এই যে কন্ট্রোল ইউ, এখান থেকে দেখেন পেজ সোর্স পেয়ে যাবেন। এই যে কোডিং, মানে এই সাইটের ব্যাকহ্যান্ডে যা কাজ করছে সেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, এই লুকটা, আর পিছনে কোডিং এর কাজগুলো আছে এই রকম। তাহলে আমরা যদি এখানে এসে ক্যানোনিক্যাল খুঁজি, তাহলে আপনাকে কি করতে হবে, ফাইন্ড, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, দেখেন এখান থেকে সে ক্যানোনিক্যাল ইউজ করছে। এই যে ক্যানোনিক্যাল, এই যে হার্ফ, এরপরে https, সে www কিন্তু ইউজ করে নাই, সে চাচ্ছে নন www সাইট তার, https তারপরে সাইটের নাম .com, সে এই সাইটটাকে ক্যানোনিক্যাল ট্যাগে ইউজ করে ফেলছে। ঠিক আছে, তার মানে গুগল এই সাইটকে র্যাঙ্ক দিবে। ক্লিয়ার? যেভাবে সার্চ করুক গুগল তখন আর ডুপ্লিকেট মনে করবে না, মূল পাওয়ার মনে করবে এইটা সাইট। এরপরে আদার্স পার্সনরা www বা নন www ফরম্যাটে সার্চ করতেছে। এই জন্য ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করতে হবে। স্যার, ইউআরএল এর যে ব্যাপারটা, ইউআরএল কি রকম হলে আমরা গ্রিন পাবো? কত ক্যারেক্টার ইউআরএল ইউজ করলে আমরা গ্রিন পাবো? এখান থেকে কত ক্যারেক্টার, এখান থেকে লিমিটেশন নাই। তারপরেও হচ্ছে যে আপনি এভারেজে হচ্ছে যে 25 ক্যারেক্টার। ইউআরএল যত শর্ট নেওয়া যায়, ডোমেইন নেমটা যত শর্ট নেওয়া যায় ততই ভালো। একেবারে বেশি বড় হয়ে গেলে দেখবেন যে আপনার না, সেটা টাইটেল আছে যে আমরা টাইটেল যদি দেখি, এরপরে ক্যানোনিক্যালের পরে যদি আমরা আসি কি টাইটেলে এসে এই কথা হয় কেন, টাইটেলে এসে আমরা এখন ফরম্যাট দিব, এটা হচ্ছে যে অন পেজ অ্যানালাইসিস। টাইটেল ক্যারেক্টার, আমরা টাইটেল ক্যারেক্টারও পেলাম কি গুড। তাহলে টাইটেল ক্যারেক্টার গুড পেলাম। যে একটা ওয়েবসাইটের আমাদের যে শিরোনাম থাকে, এই যে দেখেন এই ওয়েবসাইটটা ওপেন করলাম না, এই সাইটের যদি আমি আবার এসইও কোয়াকে ক্লিক দিই, পেজ ইনপুটে যাই, এই সাইটের হচ্ছে সেই টাইটেল, এইটা এখানে কিওয়ার্ড থাকে, আর এই সাইটের ডেসক্রিপশন থাকে। এখানে একটা সাইটের টাইটেল ডেসক্রিপশন বের করার ওয়ে এটা। তাহলে এখানে আপনাকে এইটা হচ্ছে তার হেডিং বা শিরোনাম, টাইটেল। তাহলে টাইটেলটা কত ক্যারেক্টার আসলে গুড হবে বা কতটুকু ক্যারেক্টারে লেখা হচ্ছে ওয়েল অপটিমাইজ টাইটেল। আমরা যদি দেখি এখান থেকে এই যে টাইটেল, দেখবেন এখান থেকে 10 to 70 ক্যারেক্টার, 10 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে টাইটেল লিখতে হবে একটা ওয়েবসাইটের। আদারওয়াইজ এটা কিন্তু ওয়েল অপটিমাইজ হবে না। কারণ আমরা যদি কোনো কিওয়ার্ড, যেমন এখান থেকে আমরা টাইটেল বের করলাম না, দেখেন এখান থেকে টাইটেল ধরেন বেস্ট অনলাইন জব ফর স্টুডেন্ট, যদি এখান থেকে লিখে গুগলে সার্চ দেই, এটা তো আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ডে এখান থেকে এই যে সাইটগুলো আসলো, এইগুলো টাইটেল না, এটার টাইটেল বেশি বড় হয়ে গেলে যেটা হয়, দেখেন সে একটু পরে হোম ইনের পরে ডট 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 চলে আসছে, মানে সে বাকি লেখাটা ধরতে পারে নাই, তার মানে লিমিট ক্রস করছে। আর এই টাইটেলটা সুন্দর না হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেকেই ভিজিট করবে না। সে টাইটেল দেখে একটা মিনিং বুঝলে কিন্তু ওয়েবসাইটে ভিজিট করবে, আদারওয়াইজ ভিজিট করে না।
এই জন্য এসইও ফ্রেন্ডলি এবং হচ্ছে ইউজার ফ্রেন্ডলি করতে গেলে আপনাকে 10 to 60 ক্যারেক্টার বা 70 ক্যারেক্টারের মতো রাখবেন টাইটেলটা অবশ্যই। তাহলে আমরা এখান থেকে সিগন্যাল শুধু দেখলেই হবে না, টাইটেল কতটুকু ক্যারেক্টার লিখলে ভালো হবে এগুলো ডিসকাস করার বিষয় আছে। তো আমরা এখান থেকে যেটা পেলাম টাইটেল ক্যারেক্টারে আমার জায়গায় আমি এখান থেকে টাইটেল ক্যারেক্টার গুড দিয়ে দিছি। এরপরে টাইটেল ক্যারেক্টারের পরে আসবে আমাদের মেটা ডেসক্রিপশন ক্যারেক্টার। মেটা ডেসক্রিপশনটা হচ্ছে এই যে আমরা সাইটে সার্চ করলাম, এই সাইটের এটা টাইটেল আর নিচের দিকে যে টেক্সটগুলো দেখি এগুলো হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো এই মেটা ডেসক্রিপশন কত ক্যারেক্টার লিখলে আমাদের জন্য গুড হবে, আমরা যদি দেখি মেটা ডেসক্রিপশন যে এখানে আছে বর্তমানে হচ্ছে 211 ক্যারেক্টার। আর আমরা যদি এখানে টিপসে ক্লিক দেই এখান থেকে দেখবেন যে 160 থেকে 300 ক্যারেক্টার, এটা হচ্ছে ওয়েল অপটিমাইজ। আবার 160-এর নিচে বেশি ছোট করে ফেললে এটা কিন্তু আবার ভালো দেখাবে না, এই জন্য অবশ্যই 160-এর উপর মেটা ডেসক্রিপশন লিখতে হবে আপনাকে, 160-এর উপর থাকতে হবে, তাহলে এটা গুড সিগন্যাল আসবে না। 160-এর নিচে লিখলে দেখা যাচ্ছে মিডিয়াম আসতো, মানে মাইকের মতো একটা আইকন আসতো। স্যার এসি মেটা দিয়ে চার্জ দিলে তখন সেখানে আসে 120 to 160 160 আর হচ্ছে যে 160টা হচ্ছে স্ট্যান্ডার্ড, 160-এর উপরও আপনি রাখতে পারেন। আর হচ্ছে যে এটাও আপনার যখন আমরা হচ্ছে যে এই ইওস্টেসিও ইউজ করব, ইওস্টেসিও আপনার 160-এর উপরে কাউন্ট করে। হ্যাঁ, তাহলে এখান থেকে মেটা ডেসক্রিপশন আমরা হচ্ছে যে কি লিখবো যে 160 থেকে 300 ক্যারেক্টার পর্যন্ত। তো আপনার যেহেতু সিগন্যাল গুড আসছে এখান থেকে আপনি গুড দিয়ে দেন। এরপরে হচ্ছে আমাদের হেডিং। হেডিং মানে কি? হেডলাইন। আর এই ওয়েবের হেডিংগুলোকে সাধারণত একটা ট্যাগ দিয়ে ইউজ করা হয়, যেমন H1 ট্যাগ। এরকম কয়টা ট্যাগ আছে বলা জানেন? জি, কয়টা? 6টা ট্যাগ আছে। H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ থাকে। H1টা হচ্ছে বড়, একটু মোটা, এরপরে H2, H3, H4 তার চাইতে সাইজ ছোট হয়ে যায়, 6টা বেশি ছোট। তাহলে এই যে একটা ওয়েবসাইটের আমরা কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি, এই কন্টেন্টের মধ্যে এই লেখাটাই সাধারণত আমাদের হেডিং, হেডলাইন না? তাহলে এই H1 ট্যাগে, তো এখানে আমাদের H1 ট্যাগে হেডিং ইউজ করব যে H1, H2। একটা ওয়েবসাইটের যখন একটা কন্টেন্ট লিখতে হয় একবারই H1 ট্যাগ ইউজ করা বেটার, এরপরে H2, H3, H4 ইউজ করতে পারেন। আর H1 ট্যাগে মানে আমাদের হেডিংয়ে এখন গুগল গুরুত্বপূর্ণ বেশি দেয়। আপনি যখন H1 ট্যাগে একবার আপনার কিওয়ার্ডটা রাখবেন, গুগল অটোমেটিকলি বুঝে যায় এই কিওয়ার্ড দিয়ে আপনি র্যাঙ্কিংয়ে আসতে চাচ্ছেন। তাহলে এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা পার্ট, হেডিংটা ইউজ করা। তাহলে আমরা হচ্ছে যে এখান থেকে দেখতে পাবো যে তার H1 ট্যাগ বা হেডিং কি অবস্থায়। যেমন দেখেন তার গুড আছে, সে H1 ট্যাগ ইউজ করছে, H2, H3। সে আমরা কিভাবে বুঝবো সে আসলে H1 ট্যাগ কিভাবে চেক করবো? আমরা হয়তো বা এখানে এসইও কোয়াকে এসে দেখলাম সে H1 ট্যাগ আছে, বাট আমরা ম্যানুয়ালি কিভাবে চেক করব? H1 হচ্ছে একটা হেডিং, এটা হচ্ছে প্যারাগ্রাফের মতো, মানে লেখার সাইজটা একটু বড় হয়, তার থেকে ছোট হয়। এটা যারা ওয়েব ডিজাইন করে তারা আরো ভালো বুঝবে, ঠিক আছে? হেডলাইন, এই H1 গুলোকে হেডিং বা হেডলাইন দিয়ে বোঝানো হয়, ফন্টের সাইজ বা স্টাইলগুলো। তো এখানে দেখেন আমরা এই যে হেডিংগুলো না ইউজ করে আমরা যদি পোস্ট দিতে গিয়ে ফন্টের সাইজ বড় করে দেই, ফন্টটাকে বোল্ড করে দেই, তাহলেও তো মোটা হবে না? কিন্তু সেটা এসইও ফ্রেন্ডলি হবে না। অবশ্যই H1 কে ফরম্যাটকে আপনাকে পোস্ট দিতে হবে। আমরা যদি যে কোনো পোস্টকে এভাবে যদি হেডিং চেক করতে চাই তাহলে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ইনস্পেক্টে যেতে পারেন। ইনস্পেক্টে যাওয়ার পরে আপনি এখান থেকে অ্যারোতে যদি ক্লিক দেন, সেই লেখাতে ধরলে দেখবেন তারা কি হেডিং ইউজ করছে। যেমন এটা কিন্তু সে হেডিং ইউজ করে নাই, সে একটা স্টাইল হতে ইউজ করছে। আমরা যদি নিচেরটাতে যাই, সে এখানেও হেডিং করে নাই, এটাও করে নাই। সে দেখেন এখান থেকে লেখা আমাকে দেখাচ্ছে, আমি যে টেক্সটে যাব তারা কি ধরনের এটা ফন্ট ইউজ করছে বা কি স্টাইল ইউজ করছে। আমরা দেখি যে হেডিং ইউজ করলে কি আসে। যদি আমরা একটু দেখি ভিন্ন কোনো ওয়েবসাইটকে যদি ওপেন করি, যে যেমন এখান থেকে ফটো রিটাচিং সার্ভিস, তো এখান থেকে ফটো রিটাচিং সার্ভিস যে কোনো একটা ওয়েবসাইটে আমি যাই, তারা কি আসলে কি ধরনের হেডিং ইউজ করে আমরা যদি একটু দেখি। এই যে ওয়েবসাইট, এটাও তো এক ধরনের হেডিং। এখানে যেমন ফটো রিটাচিং সার্ভিস, একটু মোটা লেখা, বোল্ড কালার বা মোটা লেখাগুলোই হচ্ছে আমাদের হেডিং। এই যে এখানে এগুলো হেডিং হিসেবে আমরা ধরতে পারি, আসলে শিওর না। দেখি আমরা রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করে ইনস্পেক্ট,
ইনস্পেক্টে যাওয়ার পরে আপনি সেই লেখার কাছে যাবেন, মাউস আপনাকে দেখাই দিবে যে এটা আসলে হেডিং ইউজ করছে না কি ইউজ করছে। যেমন সে দেখেন H2, এরপরে দেখেন এখান থেকে আমরা মাউস ধরলে এগুলোকে আমার প্রতিটা লেখায় দেখাবে যে আমাদের সে H1 বা H3 বা H2 কি ইউজ করতেছে, প্রতি লেখায় ধরলে দেখাবে H2, মানে একটা হবে H1, বাকিগুলো H2 বা H3 ইউজ করতে পারে। একাধিক H1 ট্যাগ ইউজ করাটা বেটার না, মানে খুব ভালো না। এই জন্য একটা কন্টেন্টে H1 ট্যাগ একবার ইউজ করেন, তার নিচে আবার H3 ইউজ করছে। এভাবে আমরা ম্যানুয়ালি চেক করতে পারি যে কোন ট্যাগটা ইউজ করছে। তো আমার আসলে যদি আমি শর্টকাটে করতাম তাহলে এই মানে শুধুমাত্র সিগন্যালটা দিয়ে দেখাই দিলে আমার কাজ শেষ হয়ে যেত, বাট একটু ডিসকাস করতেছি পরবর্তীতে যাতে আপনাদের একটু সহজ হয় বিষয়গুলো। তাহলে এখান থেকে আমরা এই যে হেডিং যেটা পেলাম, হেডিং এর সিগন্যালের জায়গায় আমি এখান থেকে হেডিংকে কি দিব, গুড। এরপরে আসবো আমাদের ইমেজ। একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইমেজ ইউজ হয়ে থাকে, অনেক ধরনের ইমেজ থাকে না, অনেক ছবি ইউজ করবে। তো এই ইমেজগুলোর আমরা এখান থেকে দেখি যে এই যে এটাতে আসছিলাম, আমাদের ইমেজে যদি আসি, ইমেজেও গুড আছে যে অল ইমেজ হ্যাভ ALT, যে অল্ট্রা ট্যাগ মানে হচ্ছে অল্টারনেটিভ কোনো নাম সেই ইমেজের, কারণ ইমেজটাকেও অপটিমাইজ করতে হবে, ইমেজ অপটিমাইজ করবেন। কারণ গুগলে লিখে সার্চ করলে দেখেন এখান থেকে এই যে ফটো রিটাচিং সার্ভিস লিখে সার্চ করলাম, এখানে যখন আমরা ইমেজে ক্লিক দিব বিভিন্ন ধরনের ইমেজ আসছে। এই ইমেজটা কিন্তু কোনো না কোনো ওয়েবসাইটের পারপাসে আসছে, তাই আসে নাই? এই ইমেজেরও একটা নাম দিয়ে আছে। গুগল কি এই ছবিকে বোঝে? এটা হচ্ছে ইমেজ রিটাচিং। ছবি দেখে বুঝে? ছবি তো দেখে না, সে তো সফটওয়্যার, রোবট। আমরা যখন টেক্সট ধরে সে এখানে চলে আসছে, তার মানে এই ইমেজের একটা রিয়েল নাম দিতে হবে, সেটাকে বলা হয় অল্টারনেটিভ নেম। এগুলো অবশ্যই আমরা অন পেজের ক্লাসে আরো ভালোভাবে দেখব। তো আমরা এখান থেকে অল্টারনেটিভ নেম যেটা, সেটা এখান থেকে অল্ট্রা ট্যাগ। অনেক সময় অল্ট্রা ট্যাগ মিসিং থাকে, যার কারণে একটা পোস্টকে এসইও ফ্রেন্ডলি হয় না। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, এসইওতে আমাদের ইমেজের অল্টারনেটিভ নেম অবশ্যই দিতে হবে। এটা অন পেজের পোস্টের সময় আমরা ফুলফিল আরও দেখব আমরা, গুড। এরপরে হচ্ছে টেক্সট HTML রেশিও। টেক্সট HTML রেশিও আমরা এখানে যে প্রবলেমগুলো খুঁজে পাচ্ছি, হ্যাঁ, যেমন সাইড ক্যারেক্টার, URL ক্যারেক্টার, ক্যানোনিক্যাল, টাইটেল ক্যারেক্টার, মেটা ডেসক্রিপশন, হেডিং, ইমেজ, এর মধ্যে প্রায় 80% কাজ হচ্ছে আমরা প্রবলেম খুঁজে দিব, সলভ করে দিতে পারবো। আর 20% কাজ আছে যারা হয়তো বা UI UX ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার অথবা ওয়েব ডিজাইনার, তাদের কিছু কাজ থাকবে। কারণ একটা ওয়েবসাইটের HTML রেশিও অর্থাৎ কোডিং এর প্রবলেম আছে, আমাদের কাজ তো আর কোডিং এর না। এই জন্য এই কাজগুলো আমাদের দ্বারা সলভ হবে না, আমরা ক্লায়েন্টকে হয়তো সাজেশন দিতে পারি। তো এখান থেকে আমরা এই যে ওয়েবসাইটের দেখেন এখান থেকে HTML রেশিও দেখাচ্ছে যে 26%, যে অর্থাৎ বেশি পরে, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি না, এটা মিডিয়াম হয়েছে। তার মানে এটাকে গুড নিয়ে আসা লাগতো, যে দেখা যাচ্ছে 26% আছে, নট ব্যাড, যদিও বা বেশি খারাপ না বলতেছে, তারপরে ভালোও না। যে সাজেস্ট অ্যাডিং মোর টেক্সট টু ইয়োর ওয়েবসাইটে আরেকটু টেক্সট অ্যাড করতে হবে, কোডিংয়ের পরিমাণ পিছনে বেশি হয়ে গেছে, ব্যাকএন্ডে কোড বেশি হয়ে গেছে, তাহলে কোডিংয়ের মাঝে কিছু হচ্ছে টেক্সটকে অ্যাড করতে বলতেছে, তাহলে আরও বেটার পজিশনে আসবে। তাহলে আমরা HTML, এটা কারা করবে? এটা ওয়েব ডিজাইন, যারা ওয়েব মানে HTML নিয়ে কাজ করছে তাদের কাজ না, এটা তারা করবে। তাহলে আমরা এখান থেকে এটা মিডিয়াম আসছে, মিডিয়ামে আমরা সিগন্যাল দিব কোনটা, ব্লু। আমরা যদি মিডিয়ামে আসি, এখান থেকে মিডিয়ামে ডেসক্রিপশন, আপনার আর্টিকেল লেখা, পোস্ট, এগুলা। আমরা দিলাম ব্লু। মিডিয়ামটা ব্লু ছিল তো, তাই ছিল না? মিডিয়ামটা ব্লু ছিল। এরপরে হচ্ছে যে আমাদের AMP, যার নাম হচ্ছে যে অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ। তো এখন আমরা এখান থেকে AMP দেখতে পারি নিচের দিকে এসে, যে এই যে AMP মিডিয়াম। তো আমরা হয়তো বা AMP বুঝলাম, অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ সেটাও বুঝলাম, এটা আসলে কি বা এটা কিভাবে কাজ করে। এটা অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ যেটা হচ্ছে যে এটা হচ্ছে ডিভাইস, মোবাইলের ডিভাইস, এটা হচ্ছে অনলি অ্যান্ড্রয়েড ফোন ইউজার, যারা হচ্ছে যে আমরা মোবাইল দিয়ে ব্রাউজ করি, তাদের জন্য এই ফিচারটা অ্যাড করা ভালো, AMP ভার্সনটা। আমরা যদি কিছু ইমেজ আপনাকে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। যে আমরা একটু দেখি যে
এখান থেকে দেখেন যে মোবাইলে যদি আমরা কোনো কিছু লিখে সার্চ করি, এখানে সার্চ করলে গুগলে দেখবেন কিছু কিছু ওয়েবসাইটের নিচে এই যে মেসেঞ্জারের আইকনের মতো আসে না, দেখবেন এটা খুব দ্রুতভাবে আপনার ওপেন হয়ে যায় ব্রাউজারে, খুব দ্রুত স্পিডে ওপেন হয় সাইটটা অন্যান্য সাইটের তুলনায়। এই ফিচার বা এই ফাংশনটার নামে হচ্ছে যে আমাদের AMP ভার্সন। এটা একটা প্লাগইন দিয়ে কাজ করতে হয়, এটা ওয়েবসাইটে কিভাবে অ্যাড করে সেটা আমরা দেখব। তাহলে এটা হচ্ছে যে আমাদের ডিভাইস ফ্রেন্ডলি হবে এবং হচ্ছে যে যারা অ্যান্ড্রয়েড ইউজার এই এরকম আসবে, ঠিক আছে। AMP যে মেসেঞ্জারের মতো আইকন দেখাবে, এটা অবশ্য আপনি কম্পিউটারে ওপেন করলে এটা এই ফিচার, আপনি যদি কিছু সার্চ করেন এই ফিচারটা আসবে না। অনলি যখন আপনি মোবাইল থেকে আপনার ধরুন গুগল ক্রোমে সার্চ করবেন, দেখবেন অনেক ওয়েবসাইটে এই ফিচারটা আসবে। হ্যাঁ, আর এইটার জন্য হচ্ছে যে আপনার খুব স্মুথলি সাইটটা ওপেন হবে। তাহলে যদি আপনার সাইটটা খুব ফাস্ট যদি ওপেন হয় তাহলে আপনার জন্যই ভালো, আর এটা এসইওর জন্য ভালো। এই জন্য অবশ্যই এখন গুগল এই জিনিসগুলোকে গুরুত্ব দেয় এসইওর জন্য, যে একটা ওয়েবসাইটে AMP ভার্সনটা যাতে সেট আপ করা থাকে। মোবাইলের ফিউচার এখান থেকে আনা যায়, কোথায় থেকে? এমপি থেকে। হ্যাঁ, এমপি থেকে আনা যায়। তো আমরা এখান থেকে মিডিয়াম পেলাম, মিডিয়ামটা আমরা এখান থেকে অ্যাক্সেলারেটেড পেজ মিডিয়াম ব্লু দিলাম। এরপরে আসবো আমরা সাইট ম্যাপ। ডেস্কটপের ভার্সনের জন্য না, এটা হচ্ছে অনলি মোবাইল ডিভাইস মোবাইল ভার্সনের জন্য। আর হচ্ছে ওয়েবসাইটের জন্য আমাদের ডেস্কটপের জন্য যদি ওয়েবসাইটে মানে স্পিড স্লো থাকে, এগুলোকে কিভাবে অপটিমাইজ করতে হয়, স্পিড অপটিমাইজের কাজ আমরা এগুলো শিখবো, এগুলোর ভিন্ন, এটার কাজ ভিন্ন। তো আমরা হচ্ছে এরপরে ফোকাস করবো হচ্ছে সাইট ম্যাপ। আমরা যদি এখানে নিচে আসি, এর নিচের দিকে দেখবেন যে সাইট ম্যাপ নামে একটা অপশন আছে, যে XML সাইট ম্যাপ। সাইট ম্যাপের কাজ কি, যে আপনি যে কোনো ওয়েবসাইটের শেষে, আমরা তো দেখতে পাচ্ছি সাইট ম্যাপ এখানে গ্রিন সিগন্যাল আসছে, শুধু যদি গ্রিন রেখে সাইট ম্যাপ কি বা এটা একটা ওয়েবসাইটে কি ইফেক্টিভ হিসেবে কাজ করে এই জিনিসগুলো না জানলে তো আমরা কিছুই বুঝবো না। এই জন্য হচ্ছে সাইট ম্যাপ আমরা গ্রিন সিগন্যাল আসছে ওকে গ্রিন লিখে রাখলাম। তারপরেও যে কোনো সাইটের শেষে গিয়ে যদি আপনি sitemap.xml লিখে সার্চ করেন, আপনি দেখতে পারবেন সেই সাইটটার সাইট ম্যাপ ক্রিয়েট আছে কিনা। এই যে দেখেন XML সাইট ম্যাপ, এখান থেকে সাইট ম্যাপ ক্রিয়েট আছে। আর যদি আপনি সাইটের শেষে sitemap.xml লিখে সার্চ করে যদি না আসে, দেখবেন যে নট এরর বা নট ফাউন্ড এরকম লেখা আসবে। আর সাইট ম্যাপের কাজ হচ্ছে একটা ওয়েবসাইটে আপনি যখন ইন্ডেক্স করবেন বা পেজ ক্রিয়েট করলেন, হ্যাঁ, কোন পেজের পরে কোন পেজ ক্রিয়েট করছেন, তারপরে হচ্ছে কোন কন্টেন্টের পরে কোন কন্টেন্টটা পাবলিশ করছেন, গুগলের রোবটগুলো আপনার সেই ম্যাপ ধরে পেজগুলোকে ভিজিট করতে পারে। যেমন আপনি বাসা থেকে আসছেন একটা ম্যাপ ধরে, যাতে বাসা থেকে বদ্দারহাটে আসবেন, তারপরে তেলেপট্টি মোড় আসবেন, তারপরে ক্রেডিবাড়ির ওয়েবসাইট মানে অফিসে আসবেন, এভাবে একটা ম্যাপ আছে না, ঠিক ওয়েবসাইটেরও একটা ম্যাপ ক্রিয়েট করতে হয় গুগলের রোবট, যাতে আপনার ওয়েবসাইটটা সুন্দরভাবে ভিজিট করতে পারে। আদারওয়াইজ সে আসলে পাগলা হয়ে যাবে, চিনবে না যে সে কোন সাইটের পর কোন পেজ ভিজিট করবে। এই জন্য গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনার সাইট ম্যাপ ক্রিয়েট করে দিতে হবে আপনার ওয়েবসাইটে। তাহলে সাইট ম্যাপের কাজ হচ্ছে আমি আমার গুগলের মানে রোবটকে সহায়তা করতেছি যে কোন পেজের পরে কোন পেজটা ভিজিট করবে। আর সে যদি ভিজিট করতে না পারে, তার তথ্যগুলো যদি তার সার্ভারে না নিয়ে যায়, আপনার সাইটের জন্য ভালো বেনিফিট আসবে না। এই জন্য অবশ্যই সাইট ম্যাপটা ইম্পর্টেন্ট একটা পার্ট। সাইট ম্যাপ আমরা ক্রিয়েট করে নিব। তাহলে আমরা সাইট ম্যাপে এখান থেকে দেখলাম যে ব্লু মানে মিডিয়াম, ও না সরি গ্রিন আছে, তাই না, গুড আছে, আমরা গুড দিয়ে দিব। গুড দেওয়ার পরে আমরা আসবো রোবট টেক্সট। আমরা সাইট ম্যাপ বুঝলাম হচ্ছে যে আমার ওয়েবসাইটগুলোকে স্ক্রল করে ভিজিট করবে রোবট। আর এখান থেকে আমরা যদি রোবট টেক্সটে আসি, রোবট টেক্সটে আসার পরে আপনি দেখেন এখান থেকে রোবট টেক্সটও দেখতেছি গুড ক্রিয়েট আছে। তাহলে আমরা যে কোনো সাইটের শেষে গিয়ে robots.txt এই লেখাটা লিখলে আপনি দেখবেন তার রোবট টেক্সট ক্রিয়েট করা আছে কিনা। আমরা যদি এটাকে ওপেন করি, দেখেন রোবট টেক্সট, যে কোনো সাইটের শেষে আপনি গিয়ে জাস্ট লিখবেন রোবট টেক্সট। আমরা যদি এই সাইট এখান থেকে হয়তো বা আমরা ভিন্ন কোনো সাইট দিলেও দেখতে পারতাম অবশ্য। আমরা যদি এই সাইটের শেষে একটু লিখি robot.txt, এই যে ইউজার এগ্রিমেন্ট। রোবট টেক্সটের কাজ কি,
আমাকে সেটা জানতে হবে না। রোবট টেক্সট বুঝলাম গুড আছে বা ব্যাড আছে, কিন্তু আসলে এটা কি? রোবট টেক্সটের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে যত ধরনের তথ্য থাকবে, আপনি চাচ্ছেন কিছু কিছু তথ্য গুগলের রোবট ভিজিট করার পারমিশন পাক, আবার কিছু কিছু তথ্য আমি চাচ্ছি গুগলকে এটা ভিজিট করার পারমিশন আমি দিব না। তাহলে আপনি কোনটার পারমিশন দিবেন আর কোনটার পারমিশন দিবেন না, এটা কাজ করবে হচ্ছে রোবট টেক্সট। তাহলে এটাও গুরুত্বপূর্ণ আছে না? আপনার কিছু কিছু কন্টেন্ট থাকতে পারে, কিছু কিছু তথ্য থাকতে পারে ওয়ান টাইম হিসেবে, আমি এটা চাচ্ছি না যে গুগলের রোবট আসুক, যার কারণে আমার এটা ব্যাড ইমপ্রেশন পড়বে, তাহলে এই জিনিসটাকে আমি অফ করে রাখবো। আর সেটাই ইউজার এগ্রিমেন্টের মধ্যে এই যে ডিসঅ্যালাউ এবং অ্যালাউ, ডিসঅ্যালাউগুলো গুগলের রোবট কখনো চেক করার পারমিশন পায় না, আর যেগুলো অ্যালাউ আছে সেগুলো চেক করার পারমিশন পায়। এটা গুগলের পারমিশন, গুগলের পারমিশন, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে রোবট টেক্সট আমাদের গুড ছিল, তাহলে আমরা রোবট টেক্সটটাকে গুড করে রাখি। ওকে, রোবট টেক্সটের পরে আমরা ফাইনালি আসবো গুগল অ্যানালাইটিক্স। আমরা যদি এই ওয়েবসাইটের নিচে আসি, দেখবেন যে গুগল অ্যানালাইটিক্সটাও ছিল এখান থেকে সবার নিচে। এই যে গুগল অ্যানালাইটিক্স আমাদের গ্রিন সিগন্যাল আসছে, তার মানে গুড না? গুগল অ্যানালাইটিক্সটা গুড। তো গুগল অ্যানালাইটিক্সের কাজ কি? গুগল অ্যানালাইটিক্সের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে কত ভিজিটর আসতেছে, কোন পেজ ভিজিট করতেছে, কোন কান্ট্রি থেকে আসতেছে, বর্তমানে কত ইউজার লাইভ আছে, এইগুলোর সব ট্র্যাকিং করা। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট। আপনি ধরেন এই যে এই ওয়েবসাইটটা আমি ভিজিট করে আসি, সে যদি না জানে তার আসলে প্রতি মাসে কত ভিজিটর আসতেছে, এতগুলো কন্টেন্টের মধ্যে কোন কন্টেন্টটা বেশি পড়তেছে, কোন কান্ট্রি থেকে আসতেছে, তার মধ্যে মেল কত পার্সেন্ট, ফিমেল কত পার্সেন্ট, সব ধরনের ডাটাগুলো যদি না জানে সে তার কিন্তু ভালো বেনিফিট হবে না। আর এই ডাটাগুলো কালেক্ট করার জন্য একটা ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স সেট করতে হয়। গুগল অ্যানালাইটিক্স সেট করার মাধ্যমে এই ডাটাগুলো আমরা পেয়ে থাকি। তাহলে এটা হবে আমাদের গুগল অ্যানালাইটিক্সের কাজ। ক্লিয়ার? তাহলে সাইট ম্যাপ, রোবট টেক্সট, গুগল অ্যানালাইটিক্স মনে থাকবে কার কোনটা কাজ? ওকে, ফাইন। তাহলে আমরা গুগল অ্যানালাইটিক্সটা এখান থেকে গ্রিন আসছে, গ্রিন লিখে দিব, মানে আমরা সিগন্যাল দিয়ে দিলাম এখান থেকে। তাহলে সেম ভাবে আপনি যদি 10টা 15টা 20টা সাইটের জন্য অন পেজ অ্যানালাইসিস করেন, কাজ কিন্তু একই, শুধুমাত্র আপনাকে এই সিগন্যালগুলো এক ক্লিকে বের করে দেওয়া। যে আর এগুলো ডিসকাস করলাম আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, জানা থাকলো আসলে কোনটার কি কাজ। পারবেন না? ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে, অবশ্যই পারবো, আর না পারলে আমি তো আছি। স্যার যে কিওয়ার্ড আমি বলেন টাইটেলে ওই কিওয়ার্ডের প্রথম যে 10টা সাইট আছে ওই 10টা সাইট কি করব? এটা 10টা সাইটের জন্য না, এটা হচ্ছে আমরা জেনারেল অ্যানালাইটিক্স আপনার 50টা দিয়েছিলাম না, ওই 50টা সাইটেরই আবার অন পেজ করবেন, তার জন্যই অফ পেজ করবেন সবগুলাই। এখন আমরা ক্লায়েন্টের জন্য যখন কাজ করব, তখন ক্লায়েন্ট আপনাকে 5টা সাইটের জন্য অ্যানালাইসিস করতে দিতে পারে, 10টাও দিতে পারে, 20টাও দিতে পারে, 100টাও দিতে পারে। আপনি একটা ওয়ে জানলে 100টা কেন 1000টাও করতে পারবেন। ঠিক আছে? অন পেজ নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার রোবটের যেটা কথা বলছেন, এটা কি গুগলকে পারমিশন না দিলে গুড হবে না দিলে গুড হবে? কোনটা? রোবট ডট টেক্সট। ও, রোবট টেক্সট না, এটা তো অবশ্যই রোবট টেক্সট আমরা সেট করাটা অবশ্যই উত্তম। এরপরে আমার কোন তথ্যটা এখানে দিলে ক্ষতি হবে, গুগলকে আমি দেখাতে চাচ্ছি না, সেটাকে আপনি ডিসঅ্যালাউ করে রাখবেন, বাকিটা তো অ্যালাউ থাকবেই। আপনি যদি সবই ডিসঅ্যালাউ করে রাখেন তাহলে গুগলের সার্ভারে কি থাকলো? এই জন্য কিছু কিছু কন্টেন্টকে ডিসঅ্যালাউ করব। জাস্ট এখানে আমরা দেখছি না, দেখেন তার একটা ওয়েবসাইটের WP অ্যাডমিন যে দেখাচ্ছে, এই যে যেমন ইউজার এগ্রিমেন্টে হয়তো থাকে অনেক সময় WP অ্যাডমিন বা ওয়ার্ডপ্রেসে লগ ইন করার, এই ইউআরএলগুলো তো ইন্ডেক্স করা বা ভিজিট করা দরকার নাই, গুগলের কাছে রেখে আমার কোনো উপকারে আসবে না। তো সেই তথ্যগুলো আমি শুধু দিব না, বাকি তথ্যগুলো অবশ্যই অ্যালাউ করে রাখবো। এরপরে আমরা অন পেজ অ্যানালাইসিসের পরে সরাসরি চলে যাব অফ পেজ অ্যানালাইসিস। তো অফ পেজ অ্যানালাইসিসের মধ্যে আমরা যেটা করব, সেম আবার একই জিনিস, ওয়েবসাইট, লিঙ্ক জুস, স্প্যাম স্কোর, ডু ফলো নো ফলো লিঙ্ক, টক্সি ব্যাকলিঙ্ক, পোটেনশিয়াল টক্সি, নন টক্সি, পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, এতগুলো ফিল আপ করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে কম্পিটিটর অ্যানালাইসিস পার্ট 1 এ, জেনারেল, অন পেজ, অফ পেজ। সো আমরা জেনারেলে যে ওয়েবসাইটগুলো বের করছিলাম, অন পেজে এসেও সেটারই কাজ করছিলাম।
তাহলে এখানে এই ওয়েবসাইটগুলো নিয়ে আমি আবার অফ পেজ অ্যানালাইসিস করব। তাহলে আমার ওয়েবসাইটটা রয়ে গেছে, ওয়েবসাইট আর বারবার লাগতেছে না। এই সাইটটার জন্য আমাকে এখন লিঙ্ক জুস বের করতে হবে। লিঙ্ক জুস মানে কি? লিঙ্কের একটা পাওয়ার, এটা মোজেস দিয়ে একটা মানদণ্ড। তাহলে আপনি যখনই এই কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, দেখেন যে কোনো কিওয়ার্ড বা এই ওয়েবসাইটটার যে লিঙ্ক জুস বের করার জন্য, এই যে আমরা যদি এসইও কোয়াকটা একটু অফ করে দেই আপাতত, আমরা মোজ নিয়ে যদি কাজ করি, মোজটাকে অন করি, কারণ মোজ টুলবারের মাধ্যমে আমরা লিঙ্ক জুস পেয়ে থাকি, তাই না? দেখি আমরা একটু রিলোড দেই। মোজ টুলবারটা এখন আমাদের আসে নাই, একটু আসবে। এখানে লিঙ্কের সাথেই লেখা থাকে না, আপনাদের মোজ নিয়ে তো এর আগেও কাজ করছেন আপনারা আগের ক্লাসগুলোতে। এই যে এখান থেকে লিঙ্ক, এই যে এখন আসে নাই যদিও বা সময় নিচে একটু ব্ল্যাঙ্ক হয়ে আছে, এখানে লিঙ্ক লেখা থাকবে। স্যার মোস্টটা ওয়েবসাইট থেকে লগইন করে দিলে হয়ে যাবে, তাহলে চলে আসবে। ওকে, লগ আউট আচ্ছা এখন আমরা একটু দেখি। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে দেখেন যে মোজটা আমরা সাইটে এক্সটেনশনের পাশাপাশি আমরা ব্রাউজারও যদি লগ ইন করে নেই জাস্ট, আর মোজে তো সবার অ্যাকাউন্ট আছে না? মোজে গত ক্লাসে অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে। তো আমরা যখন এই কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এই সাইটটা ধরেন আমার যদি প্রতিদ্বন্দ্বী সাইট হয়, মানে কম্পিটিটর ইউআরএল যদি এটা হয়, তাহলে এটার লিঙ্ক জুস আমি কোথায় পাবো? এই যে লিঙ্ক, এগুলোকে হচ্ছে লিঙ্ক জুস। আপনি জাস্ট লিখে রাখবেন কয়টা পাইছেন, যেমন এটাতে 156, তারপর হচ্ছে 442, যেটা পাবেন সেটা লিখে রাখবেন। লিঙ্ক জুস, এটা হচ্ছে লিঙ্ক জুস। হ্যাঁ, ইউআরএল অনুযায়ী, যেই ইউআরএল এর লিস্টটা আপনি যেই ঘরে রাখতেছেন সেইটার লিঙ্ক জুস সেই ঘরে লিখে রাখবেন। তাহলে আমরা এখান থেকে লিঙ্ক জুস হয়তো দেখলাম যে হয়তো বা 150টা পাইছি। স্যার লিংক জুস মানে কি ব্যাক লিংকটাকে বোঝাচ্ছে? ব্যাক লিঙ্ক না, এটা হচ্ছে একটা লিঙ্কের ভ্যালু ক্রিয়েশন হয়, কারণ বিভিন্ন ধরনের ব্যাক লিঙ্ক থাকে। ডু ফলো ব্যাক লিঙ্ক, নো ফলো ব্যাক লিঙ্ক হবে, কিন্তু দেখা যায় ডু ফলো লিঙ্কগুলোকে তার হচ্ছে যে লিঙ্ক জুসের সাথে লিঙ্ক জুস একটা পাওয়ার ক্রিয়েট হয়, আর নো ফলো লিঙ্কগুলোতে পাওয়ার হবে না। এগুলো ব্যাক লিঙ্কের সময় আরও ডিসকাস করবো আমি, ঠিক আছে? ব্যাক লিঙ্কের ক্লাস হবে আমরা। তাহলে এখান থেকে লিঙ্ক জুস বের করলাম। লিঙ্ক জুস বের করার পরে আমাদের কাজ হবে স্প্যাম স্কোর। স্প্যাম মানে তো আমরা বুঝি স্প্যামিং করা, তাই না? আর এই একটা ওয়েবসাইটে যদি হিউজ পরিমাণে আমাদের টোটাল ব্যাকলিংয়ের কত পার্সেন্ট স্প্যাম আছে, বেশি পরিমাণে যদি স্প্যাম ব্যাকলিং হয় তাহলে আমার সাইটের জন্য ক্ষতিকর। আর এখন আমাদের যেহেতু এগুলোর প্রতিদ্বন্দ্বী সাইট, এদের যদি স্প্যাম স্কোর থাকে তাহলে আমাদের জন্য আর বিশেষ করে ভালো হবে, কারণ এরা আমার এখন কম্পিটিটর, তাই না? মানে প্রতিদ্বন্দ্বীর যত খারাপ আপনার জন্য তত ভালো, বিষয়টা এরকম। হ্যাঁ, অবশ্যই স্প্যাম স্কোর ক্ষতিকর না, যে সেই সাইটের জন্য ক্ষতিকর। তাহলে আমরা এই স্প্যাম স্কোরটা কই থেকে বের করব? স্প্যাম স্কোরটা বের করার জন্য আপনি চলে যাবেন যে হচ্ছে যে moz.com-এ। moz.com-এ যাওয়ার পরে এখান থেকে আপনি দেখেন এই যে ব্যাকলিঙ্ক চেকার আছে, এই যে ব্যাকলিঙ্ক রিসার্চ নামে একটা অপশন আছে নিচে। moz.com-এ আসবেন, moz.com-টা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে ব্যাকলিঙ্ক রিসার্চ নামে একটা অপশন আছে, ব্যাকলিঙ্ক রিসার্চে ক্লিক দেন। ব্যাকলিঙ্ক রিসার্চে ক্লিক দিয়ে আমাদেরকে এখানে সার্চ করার অপশন দিবে। এখান থেকে আপনার যে ইউআরএলটা ছিল সেই ইউআরএলটাকে কপি করে নেন। কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করেন, এন্টার ইউআরএল দিয়ে অ্যানালাইসিসে ক্লিক দিবেন। এই যে অ্যানালাইসিসে ক্লিক দিতে পারেন, অথবা আপনি সরাসরি যখন এই ব্রাউজারে ভিজিট করছেন এখান থেকে না হইলেও এখান থেকেও পাবেন। আমরা যদি এই ওয়েবসাইটটা একটু ব্রাউজারে ওপেন করে নিই, ডিরেক্টলি স্প্যাম স্কোর দেখাবে, যেহেতু মোজ আমাদের সেট করা আছে। এই যে দেখেন স্প্যাম স্কোর কত পার্সেন্ট আছে না? মোজ এক্সটেনশন দেওয়া থাকলে স্প্যাম স্কোর এখান থেকে দেখাবে যে 2%। অথবা আমরা যেহেতু এখানে আসছিলামই, এখানে এসেও দেখতে পারেন। আমরা যদি অ্যানালাইসিস অপশনে ক্লিক দেই, অ্যানালাইসিস অপশনে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন স্প্যাম স্কোর এই পাশে দেখছেন, স্প্যাম স্কোরে ক্লিক দিবেন, এখান থেকে আপনাকে দেখাবে কত পার্সেন্ট স্প্যাম স্কোর আছে, 2%। তাহলে আপনি এখান থেকে জাস্ট লিখে দিবেন আপনার সেই ওয়েবসাইটটা কত পার্সেন্ট হচ্ছে যে আপনার কি আছে, স্প্যাম আছে। 2% দেওয়ার পরে এখান থেকে আমাদের ডু ফলো নো ফলো ব্যাকলিঙ্ক, ডু ফলো নো ফলো ব্যাকলিঙ্ক বের করার জন্য আমি আপনাদেরকে কিছু টুলস দিছি, দেখেন এখান থেকে লিখে রাখছি যাতে আপনাদের সুবিধা হয়।
ব্যাকলিং চেকার দিয়েও চেক করতে পারেন, অথবা স্মল এসইওতে আসবেন, স্মল এসইও থেকে ডু ফলো নো ফলো ব্যাকলিং চেক করতে পারবেন। এখান থেকে smallseo.com-টাকে সার্চ করেন। smallseo.com-এ আসার পরে আমরা যদি এখান থেকে দেখেন যে ডু ফলো নো ফলো ব্যাকলিং চেকার এই পাশে আসবে, এই যে ব্যাকলিং চেকার আছে না, ব্যাকলিং চেকার, এখান থেকে যদি ব্যাকলিং চেকারে যান, ব্যাকলিং চেকারে যাওয়ার পরে আপনি যে ওয়েবসাইটের জন্য এই ব্যাকলিং চেক করবেন সেই সাইটের ইউআরএলটা এখানে দিয়ে দেন পেস্ট করে। এখানে বলছে ইন্টার ডোমেইন উইথ এইচটিটিপি, তো আমরা এইচটিটিপি সহ দিতে হবে। এর হচ্ছে স্মল এসইও আমাদের কপি হয়ে গেছে না, সেটা যেটা বাক্স এই সাইটটা না, হ্যাঁ এটা আমরা স্মল এসইও কপি করা আছে ওইটাই আবার পেস্ট করতেছি। আমরা এখান থেকে যদি .com পর্যন্ত ব্যাকলিং চেক করি, .com পর্যন্ত নিলাম, নেওয়ার পরে এখান থেকে এসে আই অ্যাম নট রোবট, আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে এটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে গেট ব্যাকলিং, আমরা গেট ব্যাকলিংয়ে ক্লিক দেবো। গেট ব্যাকলিংয়ে ক্লিক দিলে আমাকে দেখাবে আমার টোটাল কতগুলো ডু ফলো লিঙ্ক আছে, কতগুলো নো ফলো ব্যাকলিং আছে। এই যে দেখেন ডু ফলো ব্যাকলিং হচ্ছে 89,000, নো ফলো ব্যাকলিং হচ্ছে আমাদের 1,37,000। তাহলে এখান থেকে আপনি এই যে এইটাই কপি করে নেন, এটাকে কপি করে, এটা হচ্ছে আমাদের ডু ফলো ব্যাকলিং। আমরা ডু ফলো ব্যাকলিং এর জায়গায় ডু ফলো দিব, নো ফলো ব্যাকলিং যেটা বের করছিলাম আমরা নো ফলোর জায়গায় এই যে নো ফলো ব্যাকলিং দিব। ডু ফলো নো ফলো কি জিনিস এগুলো আমরা আরো টোটাল ব্যাকলিং এর ক্লাসে, কারণ এখন বলতে গেলে অনেকটাই বুঝবেন না, ব্যাকলিং এর সময় ডিটেইলস আলোচনা করব এটা নিয়ে। আপাতত আপনি শুধু ফর্মগুলো ফিল আপ করেন, ওইটার সাথে এটা বুঝতে গেলে এই জিনিসটাও আপাতত ভুলে যাবেন। এরপরে হচ্ছে যে আমাদের টক্সি ব্যাকলিং বের করতে হবে। টক্সি মানে কি? বিষাক্ত, বিষাক্ত বা বিষযুক্ত। তাহলে আমরা খুঁজে বের করতে হবে আমাদের ওয়েবসাইটে এই বিষযুক্ত ব্যাকলিংগুলো কি কি আছে, মানে খারাপ ব্যাকলিং। তাহলে একটা খারাপ ব্যাকলিং বা বিষাক্ত ব্যাকলিং যেগুলো আছে সেগুলো আমাদের জন্য ক্ষতিকারক। আর দেখা যায় যে একটা বিষাক্তর সাথে থাকতে থাকতে আর বাকিগুলো বিষাক্ত হয়ে যাবে, লিঙ্কগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য খারাপ ব্যাকলিংগুলোকে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া বেটার। তো আমরা আগে খুঁজে বের করতে হবে যে আসলে খারাপ ব্যাকলিংগুলো কোনগুলো আছে। এই টক্সি ব্যাকলিং বের করার জন্য আপনি চেক করবেন SEMrush টুল। তো SEMrush-এ আপনাকে হয়তোবা সর্বোচ্চ 2টা ওয়েবসাইটের জন্য টক্সি ব্যাকলিং বের করতে দিবে, ফ্রিতে এত বেশি দিবে না। আমি আপনাদেরকে আরো দেখবো যে আসলে টক্সি ব্যাকলিং বের করার জন্য ভিন্ন কোনো টুলস আরো দেওয়া যায় কিনা, কারণ আপনাদের তো লিমিটেশন যদি 2-3টা থাকে তাহলে তো আর বাকিগুলো বের করতে পারবেন না। আপাতত যেহেতু লিমিটেশন 2টা, আপনি অনলি 2টা ওয়েবসাইটের জন্য আপনি টক্সিটা বের করবেন, বাকিগুলো ব্ল্যাঙ্ক রাখবেন। কারণ এটা অ্যাসাইনমেন্ট দিলে এটা পরবর্তীতে আমার কাছে আবার রিটার্ন কথা আসবে, আর আমি তো লিমিটেশন আর পাই নাই, এই জন্য কোনোটাই করি নাই। ওইটা বাদ দিয়ে বাকি কাজগুলো করবেন। তাহলে আমরা এখান থেকে SEMrush-এ যদি যাই, SEMrush-এ এসে আপনি পারলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? এখান থেকে আপনার টেম্প মেইল না, পার্সোনাল জিমেইল দিয়ে, পার্সোনাল মেইল দিয়ে ক্রিয়েট করে নেবেন। তো পার্সোনাল মেইল দিয়ে ক্রিয়েট করার পরে আপনি এখান থেকে ইন্টার ডোমেইন আর ইউআরএল লিখে সার্চ করেন। এখান থেকে যে দেখেন ডোমেইন লেখার দেওয়ার সার্চ দিচ্ছে, আমরা যদি আমাদের যে ডোমেইনটা ছিল সেই ডোমেইনটা দিয়ে যদি আমরা সার্চ করি, এখান থেকে ডোমেইন নিলাম, ডোমেইন দেওয়ার পরে এখান থেকে পেস্ট সার্চ, সার্চে আসার পরে এখান থেকে আমাদের অথরিটি স্কোর, অর্গানিক ট্রাফিক, ব্যাকলিং এগুলোর এত ডিটেলস আমাকে দেখাচ্ছে। এগুলোর এত কিছু দরকার নাই, আমাদের দরকার ছিল হচ্ছে কি টক্সি ব্যাকলিং বের করার জন্য। টক্সি ব্যাকলিং বের করার জন্য আমরা এখান থেকে ব্যাকলিং অ্যানালাইসিসে যেতে পারি, ব্যাকলিং অ্যানালাইসিস থেকে ব্যাকলিং অডিটেও যেতে পারবেন। এই যে ব্যাকলিং গিয়ে দেখেন এখান থেকে ওভারভিউ একটা দেখতে পারবেন আপনার টোটাল কতগুলো ব্যাকলিং আছে। তবে আমরা সরাসরি চলে যাব ব্যাকলিং অডিটে, কারণ আমাদের টক্সি ব্যাকলিং বের করা দরকার। এখান থেকে টক্সি ব্যাকলিং বের করার জন্য অবশ্যই আপনার সেই ওয়েবসাইটটা অ্যাড করতে বলবে। এখানে আপনি 2টা ওয়েবসাইট বা একটা ওয়েবসাইট অ্যাড করতে দিবে, বাকিগুলো দিবে না। প্রিমিয়াম যেমন দেখেন আমার একটা ওয়েবসাইট অ্যাড করা আছে, আর আপনাদের হইলে যে অ্যাড নিউ প্রজেক্ট যখনই অ্যাড করবেন অ্যাড করতে দিবে, বাট আমাকে বলতেছে যে আমি যাতে কিনে নিই এটা প্রাইস অ্যান্ড প্যাকেজিং, মানে আমার লিমিট শেষ।
আপনি এখানে ক্লিক দিলেই সেই ওয়েবসাইটটা অ্যাড করার অপশন দিবে, ওয়েবসাইটটা অ্যাড করে ফেলবেন, অ্যাড করে ক্লিক দিলে এইভাবে চলে আসবে। তখন আপনি ওয়েবসাইটে যদি ক্লিক দেন, এখান থেকে আমরা যে ওয়েবসাইটটা অ্যাড করে ফেলছি, ধরেন আমাদের টক্সি ডোমেইন বের করার জন্য ব্যাকলিঙ্ক অডিট থেকে দেখতে পারবেন এই যে টক্সি ডোমেইন হচ্ছে 122টা, পোটেনশিয়াল টক্সি হচ্ছে 573টা, মানে এরা খারাপ হয়ে গেছে না, একবারে নষ্ট হচ্ছে 122টা, আর 573টা আরো টক্সি হওয়ার পথে, মানে খারাপের পথে যাচ্ছে। আর এতগুলো আছে ওকে 2.9K, এগুলো হচ্ছে প্রপার ওকে আছে। তাহলে আপনি এখান থেকে টক্সি ডোমেইন 122 এটা লিখে রাখেন, এখান থেকে টক্সি ডোমেইন হচ্ছে 122, এরপরে হচ্ছে পোটেনশিয়াল টক্সি কত ছিল আমরা এখান থেকে দিব যে 573টা হচ্ছে আমাদের পোটেনশিয়াল টক্সি, তো এখান থেকে এটা দিয়ে দিব। আর আচ্ছা এখানে, আর এরপরে হচ্ছে যে নন টক্সি ডোমেইন হচ্ছে আমরা এখান থেকে এটা দিয়ে দিব। এরপরে পেজ অথরিটি, ডোমেইন অথরিটি আমরা জানি মোজ দিয়ে খুব সহজেই বের করা যায়, তাই জানেন যে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, এই যে এখানে আমরা সাইটটা ভিজিট করলে এখানে দেখেন লেখা আছে পেজ অথরিটি কত, ডোমেইন অথরিটি কত। পেজ অথরিটি 4158 আমরা আগেই করছি, সেটাই আপনি শুধু কপি করে নিয়ে আসবেন। এতটুকুই আমাদের কম্পিটিটর অ্যানালাইসিসের কাজ টোটালি শেষ হয়ে যাবে। তাহলে আমরা আবার একটু রিভিশন দিই। জেনারেল অ্যানালাইটিক্স, অন পেজ অ্যানালাইসিসের পরে আমাদের অফ পেজ অ্যানালাইসিসে এই পার্টগুলো কমপ্লিট করে ফেললে আমাদের দেখা যাচ্ছে কাজ ওকে হয়ে যাবে কম্পিটিটর অ্যানালাইসিসের টোটাল পার্ট। সো এখন বলেন যে আপনাদের এই কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে আর কারো